প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ আমরা আলোচনা করব বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা বায়োটেকনোলজি নিয়ে। তোমরা সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের কথা ব্যাপকভাবে শুনতে পাচ্ছ এবং এর মোকাবেলা করছো। আমরা সবাই এর মোকাবেলা করছি। আমরা সবাই অপেক্ষায় আছি কখন টিকা পাবো। টিকা পেলে আমরা নিশ্চিন্ত হতে পারবো। এই যে টিকা আবিষ্কার, এই টিকা কোথায় আবিষ্কার হয়? বায়োটেকনোলজি ল্যাবরেটরিতে। এই যে এই বায়োটেকনোলজিকে বলা হয় 21 শতকের বিজ্ঞান। 21 শতক মানব সভ্যতা টিকে থাকতে হলে আমাদেরকে অতি দ্রুত এই টেকনোলজির বিকাশ ঘটাতে হবে। দেখো, ভ্যাকসিন আমরা যদি আবিষ্কার করতে না পারি, মানব সভ্যতা হুমকির সম্মুখীন হবে। এইভাবে চিকিৎসা বিজ্ঞান সহ কৃষিক্ষেত্রেও এর ব্যাপক প্রয়োগ আছে। বিজ্ঞানের বিভিন্ন উপায়ে, যেমন তুমি ধরো হাইব্রিডাইজেশন বলো বা মিউটেশন বলো, বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে ফসলের উন্নয়ন ঘটানোর জন্য। কিন্তু সবগুলো পদ্ধতিরই কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে। হাইব্রিডাইজেশনের মাধ্যমে যথেষ্ট পরিমাণে ফলন বৃদ্ধি করা সম্ভব হলেও ভবিষ্যতে হয়তো সেটি দিয়ে আর সম্ভব নাও হতে পারে, কারণ জনসংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং শিল্প কারখানাও সেই সাথে বৃদ্ধি পাচ্ছে। শিল্প কারখানা বৃদ্ধির ফলে কি হচ্ছে? জমি জমা কমে যাচ্ছে, কিন্তু মানুষের যে সংখ্যা এটি বৃদ্ধির ফলে কি হচ্ছে? জমি জমা এই পরিমাণ অল্প জমি দিয়ে এত মানুষের খাদ্যের যোগান দেওয়া এটি প্রায় অসম্ভব হয়ে পড়বে। এই জন্য ভবিষ্যতে বায়োটেকনোলজির মাধ্যমে যাতে অল্প জমিতেই আরও অধিক ফলন আমরা পেতে পারি, সেই বিষয়গুলো আমরা সেখান থেকে আবিষ্কার করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের আজকে এই বায়োটেকনোলজি অত্যন্ত বড় একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর একটি ক্ষুদ্র অংশ আমরা আজকে আলোচনা করব। আজকের প্রথম ক্লাস আমরা টিস্যু কালচার নিয়ে আলোচনা করব। তো সবাই প্রস্তুত হও। টিস্যু কালচার এটি কী জিনিস? এটি হলো উদ্ভিদের বিচ্ছিন্ন কোনো অংশ কৃত্রিম আবাদ মাধ্যমে আবাদ করাকেই বলা হয় টিস্যু কালচার। এর আরও নাম আছে। টিস্যু কালচারকে আমরা কখনো বলে থাকি মাইক্রোপ্রোপাগেশন। উদ্ভিদের ক্ষুদ্র একটি অংশ নিয়ে এর বংশ বিস্তার করা হয়, এজন্য এটিকে মাইক্রোপ্রোপাগেশনও বলা হয়। কাচের পাত্রে আবাদ করা হয়, এজন্য একে আবার বলা হয় ইনভিট্রো কালচার। এরকম বহুবিধ নামে পরিচিত টিস্যু কালচার। 1901 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মর্গ্যান নামক একজন বিজ্ঞানী, উনি বিষয়টি উপলব্ধি করেন যে উদ্ভিদের প্রতিটি সজীব কোষ, সেই সজীব কোষ থেকে একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টির ক্ষমতা আছে। তাহলে প্রতিটি সজীব কোষের যে পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টির যে সুপ্ত ক্ষমতা, এই সুপ্ত ক্ষমতাকে উনি বলেন, একটি শব্দ দিয়ে উনি এটিকে পরিচিত করেন আমাদের কাছে, সেটিকে বলা হয় টোটিপটেন্সি। তাহলে টোটিপটেন্সি কি? প্রতিটি সজীব উদ্ভিদ কোষের যে সুপ্ত ক্ষমতা, যার বলে সে কী হয়? একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয়, সেই ক্ষমতাকে বলা হয় টোটিপটেন্সি। এর পরের বছর অর্থাৎ 1902 খ্রিস্টাব্দে একজন জার্মান উদ্ভিদ বিজ্ঞানী, তিনি এই ক্ষমতা ব্যবহার করে উদ্ভিদের এই যে ক্ষমতা একটি কোষ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি হবে, এর বাস্তব প্রয়োগ দেখান। উনি এই কাজে সূত্রপাত করেন, এই জন্য ওনাকে বলা হয় টিস্যু কালচারের জনক, গটলিব হাবারল্যান্ড। যা হোক, একটি টিস্যু কালচার করার জন্য আমাদের একটি অত্যাধুনিক গবেষণাগার প্রয়োজন হয়। এই গবেষণাগার কয়েকটি কক্ষের সমষ্টি মাত্র। এখানে বিভিন্ন যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য তো থাকবেই, তবে এই যে কক্ষ বললাম আমরা, এখানে সাধারণত একটি আধুনিক টিস্যু কালচারে 3টি কক্ষের প্রয়োজন হয়। একটি হলো সাধারণ কক্ষে বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদি, বিভিন্ন যন্ত্রপাতি সংরক্ষিত থাকে। এখানে বিভিন্ন যে উপকরণ সংগ্রহ করা হয়, যে কালচারের উদ্দেশ্যে যে উদ্ভিদাংশ সংগ্রহ করা হয়, সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এই ধরনের সাধারণ কাজগুলি করার জন্য এই কক্ষটি থাকে। আর এর পরবর্তী যে কক্ষটি, সেটিকে বলা হয় ইনোকুলেশন চেম্বার বা ইনোকুলেশন কক্ষ। সেটা হলো কৃত্রিম আবাদ মাধ্যমে এই উদ্ভিদাংশ স্থানান্তরের কক্ষ। আরেকটি কক্ষ আছে যেটি গ্রোথ চেম্বার বা কালচার চেম্বার নামে পরিচিত। সেটি কৃত্রিমভাবে আলোকিত এবং সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ থাকে, নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট আর্দ্রতা থাকে। এরকম 3টি কক্ষ নিয়ে একটি গবেষণাগার গঠিত হয়। টিস্যু কালচারের জন্য বেশ কিছু মূল্যবান যন্ত্রপাতি প্রয়োজন হয়। এর মধ্যে উল্লেখযোগ্য যন্ত্রপাতি যদি আমরা কয়েকটি নাম বলি, তাহলে একটি হলো ল্যামিনার এয়ার ফ্লো। এছাড়া আছে হলো অটোক্লেভ মেশিন, রেফ্রিজারেটর প্রয়োজন হয়, পিএইচ মিটার প্রয়োজন হয়, শেকার প্রয়োজন হয়। এরকম বহুবিধ যন্ত্রপাতি যেগুলি এখানে প্রয়োজন হয়, মূল্যবান যন্ত্রপাতিগুলো প্রয়োজন হয়। আর টিস্যু কালচার মানেই হলো কাচের পাত্রে আবাদ। এটিকে যে আমরা প্রথমে বলেছিলাম ইনভিট্রো কালচার।
অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে কাচের যন্ত্রপাতি, যেমন ধরে নাও টেস্ট টিউব, হাজার হাজার টেস্ট টিউব প্রয়োজন হয়। এখানে কনিক্যাল ফ্লাস্ক প্রয়োজন হয়, যথেষ্ট পরিমাণে কনিক্যাল ফ্লাস্ক প্রয়োজন হয়। আর এছাড়া আরও বিকার প্রয়োজন হয়, পিপেট প্রয়োজন হয়, এই ধরনের যন্ত্রপাতি, কাচের যন্ত্রপাতি প্রয়োজন হয়। একটি ডিস্টিলড ওয়াটার প্ল্যান্ট সেখানে প্রয়োজন হয়, এসব জিনিস এখানে প্রয়োজন হয়। আর রাসায়নিক দ্রব্যাদি যে টিস্যু কালচারের জন্য যে মুখ্য পুষ্টি উপাদান, গৌণ পুষ্টি উপাদান, এগুলি থাকে বিভিন্ন অজৈব লবণ আকারে। সেই লবণগুলো ল্যাবরেটরিতে সংরক্ষিত আগে থেকেই থাকতে হয়। এছাড়া বিভিন্ন ফাইটো হরমোন, মূল্যবান রাসায়নিক দ্রব্য, ফাইটো হরমোন, বিভিন্ন ভিটামিন। এছাড়া তোমার কি থাকে, মিডিয়াম জমাট করার জন্য এগার যে তোমরা নাম শুনেছো এগারের কথা, সেই এগার পাউডার প্রয়োজন হয়, অথবা জেল রাইটের প্রয়োজন হয়। এছাড়াও যেমন যে শর্করা, চিনি, এখানে চিনি প্রয়োজন হয়। এরকম হরেক রকমের জিনিস এখানে প্রয়োজন হয় এই গবেষণাগারে। আর আমাদের বিভিন্ন রাসায়নিক দ্রব্যের মধ্যে অ্যালকোহল, যথেষ্ট পরিমাণে অ্যালকোহল প্রয়োজন হয় জীবাণুমুক্ত করার জন্য, হাত জীবাণুমুক্ত বা যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার জন্য অ্যালকোহলের প্রয়োজন হয়। স্পিরিট ল্যাম্পের জন্য স্পিরিট প্রয়োজন হয়। এসব জিনিস তো প্রয়োজন হয়। আর অন্যান্য উপকরণের মধ্যে চিমটা বা ফরসেপ, যেগুলি বিভিন্ন আকৃতির ফরসেপ প্রয়োজন হয়, বড় আকার লম্বা ফরসেপের প্রয়োজন হয়। স্কালপেল প্রয়োজন হয়, সিকিটিয়ার প্রয়োজন হয় ডাল কাটার জন্য। এরকম বিভিন্ন যন্ত্রপাতি প্রয়োজন হয়। আর সবচেয়ে বড় কথা হলো টিস্যু কালচার ল্যাবরেটরিটা হবে একটি জীবাণুমুক্ত ল্যাবরেটরি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ল্যাবরেটরি, সেই জীবাণুমুক্ত ল্যাবরেটরি। আর সব কিছু যা কিছু আমরা ব্যবহার করব সব জীবাণুমুক্ত থাকবে। ওভেনে যেখানে গরম বাতাস প্রবাহিত হয়, এরকম ওভেনে যন্ত্রপাতিগুলো 160 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি 1 থেকে 2 ঘন্টা রাখা হয়, এগুলো জীবাণুমুক্ত হয়। এগুলি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। এরকম একটি গবেষণাগারে আমরা কাজ করব। তাহলে আমরা আসল শিক্ষার্থীরা আমরা কী করি, ধাপে ধাপে টিস্যু কালচারের বিভিন্ন ধাপগুলি আমরা নিয়ে আলোচনা করি। এখন আমরা টিস্যু কালচারের প্রথম ধাপকে কী বলা হয়, মাতৃ উদ্ভিদ তথা এক্সপ্লান্ট নির্বাচন। মাতৃ উদ্ভিদ আমরা কাকে বলবো? আমরা আমাদের যে উদ্ভিদকে আমরা টিস্যু কালচার করতে চাচ্ছি, একটি সুস্থ সবল উদ্ভিদ, যেটি ভালো একটি উদ্ভিদ, সেই উদ্ভিদকে আমরা মাতৃ উদ্ভিদ বলবো। সেই মাতৃ উদ্ভিদ আমরা ধরে নিলাম যেটি একটি মাতৃ উদ্ভিদ, যেটি টবে লাগানো হতে পারে অথবা বাইরে থেকে সংগৃহীত হতে পারে। সেই মাতৃ উদ্ভিদ থেকে আমরা যে অংশ আবাদ করব, সেই অংশটুকু ওখান থেকে আমরা কেটে নেব। হতে পারে এটি একদম শীর্ষের যে কক্ষমুকুল থাকে সেটি শীর্ষমুকুল, অথবা পাতার কক্ষে যে কক্ষমুকুল থাকে সেটি হতে পারে, অথবা এর অগ্রভাগ, যদি অনেক গাছ আছে যার অগ্রভাগ কেটে তার ভিতর থেকে ভাজক টিস্যু অর্থাৎ মেরিস্টেম নেওয়া হয়, এটি হতে পারে, পরাগধানী হতে পারে। আমরা যাই নেই না কেন টিস্যু কালচারের উদ্দেশ্যে, সেগুলিকে আমরা কি বলবো, এক্সপ্লান্ট। অর্থাৎ মাতৃ উদ্ভিদ থেকে যে টিস্যুটুকু আমরা বিচ্ছিন্ন করে নিলাম টিস্যু কালচারের উদ্দেশ্যে, সেই অংশটুকুকে আমরা বলবো এক্সপ্লান্ট। তোমরা ধরে নাও এখানে এই অংশটুকু আমরা আলাদা করে নিলাম, এটুকু আমরা এখন কি বলবো, এক্সপ্লান্ট বলবো। তাহলে এইভাবে আমরা এক্সপ্লান্ট নির্বাচন করব বা এক্সপ্লান্ট নিয়ে নিব। এর পরের ধাপ কি, কালচার মিডিয়াম প্রস্তুতকরণ। আমরা যেখানে আবাদ করব সেই কালচার মিডিয়াম প্রস্তুতকরণ। আমরা আলোচনার সুবিধার্থে এগুলি আমরা প্রথমে এক্সপ্লান্ট সংগ্রহ বলি, তারপরে কালচার মিডিয়াম বলি। আসলে বাস্তব কাজ করতে গেলে কালচার মিডিয়ামটি আগে প্রস্তুতের প্রয়োজন হয়। আমরা যেদিন টিস্যু কালচার করব এটি তার আগের দিন তৈরি করে রাখার প্রয়োজন হয়। তাহলে কালচার মিডিয়াম কিভাবে তৈরি করতে হয়? কালচার মিডিয়াম তৈরি করার জন্য আমরা এরকম একটি বড় ফ্লাস্ক নিব। এই বড় ফ্লাস্কে আমরা কি করব, একে একে স্টক সলিউশন আকারে, যে আমরা যে নমুনার কথা বললাম, মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, সেখানে বিভিন্ন খনিজ লবণ, অজৈব লবণের কথা বললাম, সেই লবণগুলো আগে থেকেই দ্রবণ তৈরি করা থাকে, স্টক সলিউশন করা থাকে। সেখান থেকে নির্দিষ্ট মাত্রায় এখান থেকে দ্রবণ নেওয়া হয় এই ফ্লাস্কে নেওয়ার পরে সেই ফ্লাস্কে আমরা খনিজ লবণ নিলাম। এখানে আমরা ওই সুক্রোজ, যেটিকে আমরা বলি চিনি, 2 থেকে 4% চিনি নেওয়া হয় এর ভিতরে। এরপরে আমরা কি করব, এখানে বিভিন্ন হরমোন, যেটি নিয়ন্ত্রক পদার্থ, কোষ বিভাজনের নিয়ন্ত্রক পদার্থ, সেই নিয়ন্ত্রক পদার্থগুলো, ফাইটো হরমোনগুলো আমরা নির্দিষ্ট অনুপাতে সেগুলিকে নির্দিষ্ট পরিমাণে আমরা এখানে ব্যবহার করব, এই দ্রবণে ব্যবহার করব এরকম। আর যদি আমাদের মিডিয়াম জমাট করার প্রয়োজন হয়, তাহলে ওই যে এগার পাউডার অথবা জেল ডাইট, সেগুলি আমরা ইউজ করব মিডিয়ামের সাথে। ইউজ করে এরপরে আমরা এটাকে সাধারণত 1 লিটার দ্রবণ তৈরি করা হয়। 1 লিটার পর্যন্ত এটাকে আমরা পানি দিয়ে পূর্ণ করব ডিস্টিলড ওয়াটার দিয়ে। এরপরে আমরা এটাকে কী করব, এটিকে আমরা একটি ওই যেটাকে বলা হয় ওই হট ওয়াটার বাথ, যেখানে একটি বড় পাত্রে পানি গরম দিয়ে সেই তার ভিতরে এটা বসিয়ে রাখলে সেই তাপে এটি কী হবে, দ্রবণ তৈরি হয়ে যাবে। এইভাবে আমরা যে দ্রবণটি তৈরি করলাম সেগুলিকে আমরা পরবর্তী সময় আমরা বিভিন্ন টেস্ট টিউব, আমরা সেগুলিকে অল্প অল্প করে টেস্ট টিউবে নেব।
পরিমাণ সাধারণত 10 ml করে নেওয়া হয় একটি। তাহলে কি হবে, এখানে যদি 1 লিটার দ্রবণ আমরা তৈরি করি তাহলে আমাদের টেস্ট টিউবে মোটামুটিভাবে কত 100টি টেস্ট টিউব আমরা এইভাবে তৈরি করতে পারবো। সেই টেস্ট টিউবে আমরা নির্দিষ্ট পরিমাণে দ্রবণ দিয়ে এটিকে মুখে একটি তুলোর ছিপি বা কটন লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে আমরা 10টা টেস্ট টিউব একসাথে রাবার ব্যান্ড দিয়ে আটকে দেব। এই যে আমরা কাঁচের মিডিয়াম তৈরি করলাম, এগুলো আমরা টেস্ট টিউবে করতে পারি অথবা ফ্লাস্কেও করতে পারি। যাই হোক, এই তৈরি করার পরে এর পরের ধাপ হলো যে এগুলিকে জীবাণুমুক্ত করতে হবে। তাহলে একটা হলো কালচার মিডিয়াম তৈরিকরণ, আর এর পরের ধাপে আসলো কি জীবাণুমুক্তকরণ। আমাদের জীবাণুমুক্ত করতে হবে কালচার মিডিয়াম, জীবাণুমুক্ত করতে হবে বাইরে থেকে যে আমরা এক্সপ্ল্যান্ট সংগ্রহ করলাম সেগুলোও জীবাণুমুক্ত করতে হবে। প্রত্যেকটির পদ্ধতি আলাদা। যখন আমরা কালচার মিডিয়াম জীবাণুমুক্ত করতে যাই আমাদের এগুলিকে কিসে করতে হবে, অটোক্লেভ মেশিনে করতে হবে। অটোক্লেভ, এই যে আমরা বললাম 10টা টেস্ট টিউব আমরা বান্ডেল তৈরি করেছি, এরকম বান্ডেলগুলিকে অটোক্লেভ মেশিনের অভ্যন্তরে স্থাপন করতে হবে। তারপরে প্রয়োজনীয় পরিমাণ ডিস্টিল ওয়াটার কনিক্যাল ফ্লাস্কে নিয়ে সেগুলি কটন প্লাগ দিয়ে বন্ধ করে সেগুলি ওখানে দিতে হবে। দিয়ে অটোক্লেভ মেশিনটিকে বন্ধ করে দিয়ে এই অটোক্লেভ মেশিন এটিকে চালাতে হবে এর সর্বোচ্চ মাত্রায়, এটিকে কত 20 মিনিট। তাহলে এখন এটি 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সৃষ্টি হবে এর অভ্যন্তরে, আর প্রতি বর্গ ইঞ্চিতে 15 পাউন্ড চাপ তৈরি হবে। এখানে 15 পাউন্ড চাপ, এইভাবে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটিকে রাখা হবে কত 20 মিনিট। এর মানে এই না যে সব মিলিয়ে 20 মিনিট, এই চাপ বা এই তাপমাত্রা সৃষ্টি হতে সময় লাগবে, এবং যখন এই অবস্থায় 20 মিনিট থাকবে এটি অটো সাইরেন বেজে এটি বন্ধ হয়ে যাবে। তারপরে এই অটোক্লেভ মেশিনের ঢাকনা খুলতে আরও হয়তো 30 মিনিট সময় লেগে যেতে পারে। এই সব মিলিয়ে তোমার 1 ঘন্টার বেশি সময় লেগে যাবে অটোক্লেভ করতে। যাই হোক, এটিকে অটোক্লেভ করা হলে অটোক্লেভ যখন এই ঢাকনাটা খোলা হবে এটি প্রচণ্ড গরম থাকে, এটি আস্তে আস্তে ঠান্ডা হলে তখন তোমাকে এগুলি বের করে কোথায় রাখতে হবে, ওভেনে রাখতে হবে। ওভেনে রাখলে কী হবে, এর যে কটন প্লাগগুলি ভিজা ভিজা থাকে এগুলি শুকিয়ে যাবে এবং ওভেনে রাখার সময় হালকা তাপে রাখা হয় এখানে, আর সেগুলিকে একটু কাত করে রাখা হয়, টেস্ট টিউবগুলি একটু একদিকে কাত করে রাখা হয়। এর ফলে কী হবে, এর অভ্যন্তরে যে কাঁচা মিডিয়ামটি থাকবে সেটি একটু ঢালু হয়ে জমাট হয়ে যাবে। এর ফলে কী হবে, সারফেসটা বেশি হবে। যেটি যদি সোজা থাকতো এর উপরে যে সারফেসটা হতো তার চাইতে এটা যদি একটু ঢালু থাকে তাহলে ওর সারফেসটা বেশি হবে। যখন আমরা কালচার করবো এর মধ্যে ক্যালাস তৈরি হবে তখন বেশি পরিমাণ ক্যালাস তৈরি হবে এই কারণে। যা হোক, এইভাবে আমরা কি করব, যে ওই কালচার মিডিয়ামটি তৈরি করব। কালচার মিডিয়াম তৈরি করে রাখলাম, আর আমরা যখন এক্সপ্ল্যান্ট সংগৃহীত আছে, এখন এর কালচার মিডিয়াম জীবাণুমুক্ত করেছি আমরা। জীবাণুমুক্ত কালচার মিডিয়াম করার সাথে সাথে আমরা আরও কি জীবাণুমুক্ত করতে হবে, আমাদের এক্সপ্ল্যান্টও জীবাণুমুক্ত করতে হবে। এক্সপ্ল্যান্টগুলিকে আমরা কি করি, এক্সপ্ল্যান্টগুলিকে আমরা এরকম ফ্লাস্কের ভিতরে এগুলিকে রাখি, একটি একটি করে আমরা যতগুলো এক্সপ্ল্যান্ট আছে সবগুলো রাখি। আর এর অভ্যন্তরে আমরা মার্কিউরি ক্লোরাইড একটি দ্রবণ আছে, সেই মার্কিউরি ক্লোরাইডে এগুলো আমরা ওয়াশ করে নিয়ে তারপর আমরা কী করি, এখানে ডিস্টিলড ওয়াটার দিয়ে ওয়াশ করে নিই। এইভাবে এক্সপ্ল্যান্টগুলিকে আমরা জীবাণুমুক্ত করি। এক্সপ্ল্যান্টগুলি জীবাণুমুক্ত হলো, কালচার মিডিয়াম জীবাণুমুক্ত হলো। এর পরের ধাপে আসো ইনোকুলেশন। এর পরের ধাপ হলো ইনোকুলেশনটি করা হবে ইনোকুলেশন চেম্বারে আছে ল্যামিনার এয়ার ফ্লো। এটি একটি বিশেষ ধরনের যন্ত্র। এখানে একটি টেবিলের সব দিকেই ঘেরা থাকে, শুধু নিজের দিকটি খোলা থাকে। আর এখানে কি হয়, একটি হালকা বায়ুপ্রবাহ এখানে প্রবাহিত হয়, খুবই হালকা বায়ুপ্রবাহ, যেটি কি হয় ব্যাকটেরিয়া মুক্ত। এখানে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার লাগানো আছে, সেই ফিল্টার দিয়ে হালকা একটি বায়ুপ্রবাহ চলে। এই টেবিলটিকে অ্যালকোহল দিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এখানে একটি স্পিরিট ল্যাম্প জ্বালিয়ে রাখতে হবে। স্পিরিট ল্যাম্প জ্বালিয়ে রেখে এই স্পিরিট ল্যাম্পের উপরে সেখানে কি করতে হবে, আমরা যে মিডিয়ামগুলো তৈরি করা আছে সেই কালচার মিডিয়ামের যে কটন প্লাগ লাগানো আছে মাথায়, সেই কটন প্লাগটি খুলে এর অভ্যন্তরে এক্সপ্ল্যান্টটিকে বসিয়ে দিতে হবে। তাহলে এর ফলে কি হবে, বাইরে থেকে কোনো জীবাণু এই মিডিয়ামে প্রবেশ করতে পারবে না। এভাবে আমরা কি করব, ইনোকুলেশন। তাহলে ইনোকুলেশন পর্বটি চলে গেল। এরপরে কি, ক্যালাস সৃষ্টি। যদি আমরা সফলভাবে কাজগুলো করতে পারি তাহলে কি হবে, কিছুদিন পরে আমরা দেখতে পাবো যে সেখানে ওই যে এক্সপ্ল্যান্ট আমরা স্থাপন করেছি সেখানে ক্যালাস সৃষ্টি হচ্ছে। তবে কথা আছে, সব ক্ষেত্রেই ক্যালাস তৈরি হবে এমন না, সেখানে গুচ্ছ সুটো তৈরি হতে পারে সরাসরি। তবে সাধারণভাবে তোমাদের বইয়ে আলোচনা যেটি আমরা সেটির কথাই বলছি যে ক্যালাস সৃষ্টি। সেই ক্যালাস কি, ক্যালাস হলো কিছু অবিন্যস্ত টিস্যু,
এখানে থোকা থোকা কোষ তৈরি হবে, যেগুলির কোনো অবয়ব থাকবে না, নির্দিষ্ট আকার আকৃতি থাকবে না, থোকা থোকা কোষ। আমি তোমাদের একটি ছবি এখানে দেখাতে পারি। এটি তোমরা দেখতে পাচ্ছ, এগুলি হলো ক্যালাস। তাহলে এভাবে কোষগুচ্ছ, থোকা থোকা কোষগুচ্ছ সৃষ্টি হবে, যেগুলিকে আমরা বলে থাকি ক্যালাস। তাহলে সেই ক্যালাস সৃষ্টি হবে। এই ক্যালাস সৃষ্টির জন্য হরমোনের যে কম্বিনেশন, সেই নির্দিষ্ট কম্বিনেশনে থাকা অবস্থায়, তাহলে প্রতিটি উদ্ভিদের জন্য এই হরমোন বা এই পুষ্টি উপাদানের কম্বিনেশনে পার্থক্য থাকতে পারে, সেগুলি গবেষণার বিষয়। যা হোক, এভাবে ক্যালাস প্রচুর যখন ক্যালাস সৃষ্টি হবে, সেই ক্যালাসকে আমরা আবার সাবকালচার করে থাকি, আলাদা আলাদা টেস্ট টিউবে বা আলাদা আলাদা ফ্লাস্কে আমরা এগুলিকে কালচার করে এর পরিমাণ বৃদ্ধি করতে পারি। এর একটি অংশ বিশেষ সেখানে আবার হরমোন পরিবর্তন করে সেখান থেকে শুট তৈরির চেষ্টা করা হয়, সেখান থেকে কাণ্ড তৈরির চেষ্টা করা হয়। তারপরে দেখা যায় সেই ক্যালাস থেকে ক্ষুদ্র ক্ষুদ্র চারা তৈরি হচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি ফ্লাস্কের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র চারা তৈরি হচ্ছে। এইভাবে আস্তে আস্তে সেখানে চারা তৈরি হবে, যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে, আমাদের হরমোন কম্বিনেশন বা সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে এভাবে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এভাবে কি হলো, ক্যালাস থেকে ক্ষুদ্র ক্ষুদ্র চারা তৈরি হবে। আমি বলেছিলাম যে ক্যালাস সৃষ্টি ছাড়াও, এখানে তোমরা আরেকটি ছবি দেখো, এটিতে কোনো ক্যালাস সৃষ্টি করা হয়নি। এখানে কি করা হয়েছে, এখানে বাঁশের ক্ষুদ্র অনুচারা তৈরি করা হয়েছে। এখানে বাঁশের যে এক্সপ্লান্টগুলি ছিল, সেই এক্সপ্লান্ট ছিল এগুলো এক্সপ্লান্ট। দেখো, বাঁশের কঞ্চি থেকে যে ছোটো ছোটো কুশি আছে, সেগুলিকে নেওয়া হয়েছে যে এই কঞ্চি থেকে। আর এগুলি থেকে যখন পরে কালচার মিডিয়ামে স্থাপন করা হলো, আরেকটি ছবি দেখো, এখানে তোমরা দেখেছো সেই কঞ্চি থেকে যে কক্ষমুকুলগুলি ছিল, সেগুলি বৃদ্ধি পেতে শুরু করেছে। এই বৃদ্ধি পাচ্ছে, এগুলিকে পরবর্তী সময়ে কি করা হয়, লিকুইড মিডিয়ামে কালচার করা হয় তখন এটি এইভাবে অসংখ্য দেখছো কাণ্ডের গুচ্ছ তৈরি হচ্ছে। কিন্তু এই সকল কাণ্ডের গুচ্ছ তোমরা অবাক হবে জানলে যে এগুলির কোনোটির মূল নেই। আমি তোমাদের আরেকটা ছবি দেখাচ্ছি, দেখো এই ছবিটি দেখো, অসংখ্য কাণ্ড তৈরি হচ্ছে, কিন্তু এর গোড়ায় কোনো মূল নেই। তাহলে এইভাবে আমরা ক্যালাস সৃষ্টি করে হোক অথবা সরাসরি হোক, আমরা যে কাণ্ডের গুচ্ছ তৈরি করছি বা অসংখ্য কাণ্ড তৈরি করছি, যেগুলি প্রথমে মূলবিহীন থাকে, এগুলো তো জমিতে লাগালে কোনো গাছ হবে না। তাহলে এখন এর মূল উৎপাদন করতে হবে। তাহলে মূল উৎপাদনের জন্য কালচার মিডিয়ামটি ভিন্ন হয়ে থাকে। সেখানে আবার আলাদা করে কালচার মিডিয়াম তৈরি করে সেই কালচার মিডিয়ামে এদেরকে স্থানান্তর করতে হবে, ভাগ ভাগ করে স্থানান্তর করে দিতে হবে, তাহলে সেখানে মূল তৈরি হবে। এখানে আরেকটি ছবি তোমরা দেখো, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে মূল তৈরি হয়েছে, যথেষ্ট পরিমাণে মূল তৈরি হয়েছে সে কাণ্ডের গোড়ায়। তাহলে এটি ভিন্ন একটি মিডিয়ামে নিয়ে এদেরকে মূল উৎপাদক মিডিয়াম এদেরকে বলা হয়। তাহলে সেখানে এরা মূল তৈরি করে। আর মূল যখন তৈরি হয়ে যায়, একটি সফলভাবে মূল তৈরি হলে, যথেষ্ট পরিমাণে মূল তৈরি হলে, এরকে এখানে দেখতে পাচ্ছ চারা, যেখানে যথেষ্ট পরিমাণে মূল তৈরি হয়েছে। যদি মূলের পরিমাণ খুব কম থাকে, সেই গাছ টিকবে না, সেই গাছ মরে যাবে। এই জন্য যথেষ্ট পরিমাণ মূল তৈরি হতে হবে। এভাবে মূল তৈরি হলে তারপর আমরা কি করব, এদেরকে টবে স্থানান্তর করতে হবে। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে টিস্যু কালচার করা হয় একটি অত্যন্ত নিয়ন্ত্রিত পরিবেশে, যেখানে সেই গ্রোথ চেম্বার যেখানে আমরা এগুলিকে রাখি, সেই গ্রোথ চেম্বারে সেখানে নির্দিষ্ট পরিমাণ আলো থাকে, অর্থাৎ 3000 থেকে 5000 লাক্স আলো সেখানে থাকবে। এই আলো সেখানে থাকবে, তাপমাত্রা সুনিয়ন্ত্রিতভাবে তাপমাত্রা থাকবে, 17 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে, এবং 70 থেকে 75% আর্দ্রতা। এরকম নিয়ন্ত্রিত একটি কক্ষে এই সকল চারা তৈরি হয়েছে। এই চারাকে যখন আমরা টবে স্থানান্তর করতে যাব, বাইরে স্থানান্তর করতে যাব, তখন এই চারাগুলি মরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। এগুলিকে আমরা কি করি, প্রথমে ওই গ্রোথ চেম্বার থেকে বের করে বাইরে নর্মাল টেম্পারেচারে কয়েকদিন রাখা হয়। তারপরে এগুলিকে ওই মিডিয়াম থেকে বের করে ওয়াশ করে নিয়ে, এরকমভাবে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন ব্যাগ, ছোটো ছোটো টব হোক বা পলি ব্যাগ হোক, এর ভিতরে রাখা হয়। ক্ষেত্র বিশেষে এই মাটিকেও জীবাণুমুক্ত করে নেওয়ার প্রয়োজন হতে পারে। যাই হোক, সেখানে যখন এদেরকে স্থানান্তর করা হবে, এদেরকে একটু ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে, একটু ক্ষেত্র বিশেষে গ্রিন হাউসে রাখার প্রয়োজন হতে পারে, অথবা সাধারণভাবে পলিথিন দিয়ে ঢেকেও রাখা যেতে পারে। এভাবে রাখলে পরে এরা কী হবে, আস্তে আস্তে সহনশীল হয়ে উঠবে বাইরের পরিবেশের সাথে। তারপরে যে চারাগুলি তৈরি হবে আস্তে আস্তে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আরেকটি ছবি আমি দেখাচ্ছি, দেখো সুস্থ সবল কত চারা তৈরি হয়েছে, এখানে কত চারা তৈরি হয়েছে। তাহলে এভাবে আমরা যে আস্তে আস্তে চারা তৈরি করতে পারি টিস্যু কালচারের মাধ্যমে। তাহলে শেষে এগুলিকে যখন এরা টেকসই হয়ে গেল টবে, এদেরকে আমরা মাঠ পর্যায়ে নিয়ে মাঠে রোপণ করতে পারি। তাহলে এইভাবে কতগুলো ধাপ। প্রথম ধাপে কী ছিল, এক্সপ্লান্ট নির্বাচন, তারপরে ছিল আমাদের কালচার মিডিয়াম প্রস্তুতকরণ, এরপরে আমরা জীবাণুমুক্ত করলাম, কালচার মিডিয়াম সহ আমাদের এক্সপ্লান্ট জীবাণুমুক্ত করলাম, তারপরে ইনোকুলেশন করলাম,
ক্যালাস সৃষ্টি করলাম। ক্যালাস সৃষ্টির পরে আমরা যে অণুচারা তৈরি হলো সেই অণুচারাগুলিতে আবার আমরা মূল উৎপাদক মিডিয়ামে স্থানান্তর করে মূল উৎপাদন করা হলো। এরপরে এগুলিকে টবে স্থানান্তর করা হলো এবং সর্বশেষ এদেরকে মাঠ পর্যায়ে স্থানান্তর করা হলো। এই ছিল টিস্যু কালচার। শিক্ষার্থীরা শুনতে গল্পের মতো শোনা গেলেও বিষয়টি কিন্তু অতটা সহজ নয়, এতে অত্যন্ত দক্ষ হাতের প্রয়োজন হয়। দক্ষ হাতে এই কাজগুলি করা না হলে এগুলি যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যাবে। যে কোনো মুহূর্তে ছত্রাক ব্যাকটেরিয়া দিয়ে এগুলি কন্টামিনেশন হতে পারে, এগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য অত্যন্ত দক্ষতার সাথে এই কাজগুলো সম্পাদনের প্রয়োজন হয়। তো আজকে এই পর্যন্তই। আমরা টিস্যু কালচারের অন্যান্য দিক নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।